অনানুষ্ঠানিকভাবে পাকিস্তান হামলা শুরু করেছে। এর আগে ভারত যেই হামলা করেছিল তার জবাবে তারা পাল্টা হামলা করছে, সেটা অফিসিয়ালি তারা স্বীকার করলো। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা দিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। কাশ্মীরে পেহেলগামে যে পর্যটকদের উপরে হামলার 15 দিন পরেই এই যুদ্ধ শুরু করলো ভারত। যদিও এই পর্যটকদের উপরে যে হামলা, সেই হামলাকে নিয়েও বক্তব্য রয়েছে। অনেকে মনে করেন যে এই ঘটনাটি মোদী সরকারের যেই মানে ক্রমশ যেই অজনপ্রিয়তা বা যে পরিস্থিতি, তাতে সরকারের মতো করেই ঘটনা হয়েছে। যেমন হাসিনা বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটাতো পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, তেমনই একটি ঘটনা। কোনো ধরনের আন্তর্জাতিক তদন্তের আগেই 15 দিনের মাথায় আসলে ভারত পাকিস্তানের উপর 7-8টি স্থানে অ্যাটাক করে। বাট পাকিস্তানের যে তীব্র প্রতিরোধ, সে প্রতিরোধে প্রায় 5-6টির মতো নানা রকমের খবর আসছে। রাফায়েল এয়ারক্রাফট সহ 3টি রাফায়েল এয়ারক্রাফট সহ ভারতের এক রাতেই প্রায় 100 কোটি টাকার বেশি খরচ হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। তো এই যুদ্ধের ক্ষেত্রে মানুষের সবচেয়ে বড় আশঙ্কা যে এটি পারমাণবিক যুদ্ধের দিকে টার্ন নেয় কিনা, কারণ উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং উভয়ই হট টেম্পার্ড রাষ্ট্র, এবং বাংলাদেশের জন্য একটি নতুন পরীক্ষা, একটি নতুন কূটনৈতিক পরীক্ষা। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কূটনীতিক সাকিব আলী। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং আমাদের দর্শক ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাই। সাকিব ভাই, যেটি বলছিলাম আর কি, ধরেন পেহেলগামে যেই হামলাটার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছিল, যে আন্তর্জাতিক একটি তদন্ত হোক, আসলে কারা এই হামলাটা করেছে বা কেন এই যে নিরীহ পর্যটকটা মারা গেল, সেটি নিয়ে কিন্তু মানে কোনো কিছু হওয়ার আগেই ভারত অ্যাটাক করে বসলো পাকিস্তান, এবং এক রাতে প্রায় $1 বিলিয়ন, মানে 100 কোটি টাকার বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। তো আপনি কিভাবে দেখছেন এই যে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ, এটা আপনি কিভাবে দেখছেন? একটু আপনার কাছ থেকে শুনে শুরু করি। জি, ধন্যবাদ। প্রথমত, যখন এটা হয় 22শে এপ্রিল পেহেলগাঁওতে, যখন এই আক্রমণটা হওয়ার পরপরই একজন বিএসএফ এর একজন আধিকারিক, ওরা বলে আধিকারিক, আমরা বলি অফিসার, আমার মনে হয় যদি আমার ভুল না করে থাকে তপন কুমার অথবা অশোক কুমার, ওনার একটা ভিডিও দেখলাম যে উনি বলছিলেন যে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন মনে হচ্ছে। অর্থাৎ এটা মনে হচ্ছে যে এটা একটা সাজানো হয়েছে, কারণ এখানে 2000-এর মতো পর্যটক আছে, যেখানে কোনো নিরাপত্তা কর্মী থাকবে না এবং কোনো চিকিৎসা কর্মী থাকবে না। এটা উনি মনে করেন যে এটা যে সাধারণ প্রচলিত যে নিয়ম নীতি আছে ওনাদের যেভাবে করা হয় তার ব্যত্যয় ঘটেছে। অর্থাৎ এটা উনি বিশ্বাস করেন না যে এটা এমনি এমনি হয়ে গেছে। তারপর থেকে অবশ্য আমরা ওনার কোনো বক্তব্য শুনি নাই। এরপরে আমি আজকেই বোধহয় দেখলাম যে কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, উনি বলেছেন যে মোদী সাহেব আসলে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। সেই গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন যে একটা অ্যাটাক হইতে পারে বা হবে। এর জন্য উনি নিজের সফর ক্যান্সেল করে দেন এবং উনি যান নাই। কিন্তু মল্লিকার্জুন খাড়গে বলছেন যে তিনি যদিও নিজে তার সফর স্থগিত করেন, কিন্তু তিনি কাশ্মীরে ট্যুরিস্টদেরকে বা অন্যদেরকে সেটা জানান দেন নাই এবং সেই জন্য প্রস্তুতি সেরকম ছিল না। অর্থাৎ এখানেও আমরা বুঝতে পারছি যে সরকার আগে থেকে জানতো। তো 22শে এপ্রিলের পরে আপনি সত্য, যখন এটা হয় তারপরে টেরর এটা বোধহয় কি ছিল, দ্য টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে একটা নতুন একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের নাম, সংগঠনের নাম আমরা কখনো শুনি নাই। এটা পাকিস্তান সাথে সাথে বলে যে তারা এর সাথে কোনো মতেই সংযুক্ত না, এবং তারপরেও যদিও ভারতীয়রা বলতে থাকে, কিন্তু সবাই তাদেরকে বলা হয় যে তদন্ত করা হোক।
কিন্তু আমরা জানি তারা সেই তদন্ত করে নাই এবং তারা তাদের পজিশনেই মানে একরোখা করেছে, অবস্থান রেখেছে এবং তারা অপারেশন সিন্দুর তারা লঞ্চ করলো 6-7 তারিখে রাত 1টা থেকে 1:30টার মধ্যে। এর আগে কিন্তু আমি শুনছিলাম আপনার ভারতীয় ইয়েতে তার আগেই বলা হচ্ছিল কবে হবে, একদিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, ওখানে তো একটা গ্রুপ আছে তারা সারাক্ষণ করছে কতদিন হবে। এবং কারণ আপনার মোদী সাহেবই এই ধরনের একটা করেছেন, মোদী, অমিত শাহ, এরা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন, পরিবেশ তৈরি করেছেন যে তাদেরকে কিছু একটা করতেই হবে, তাদেরকে দেখাইতেই হবে যে ভারত খুবই শক্তিশালী এবং ভারত এটার বদলা নিবে। প্রতিশোধ পরায়ণতা দেখাচ্ছেন পরিপক্কতার পরিবর্তে। তো যাই হোক, এখন এর সময় তারা বলছিল যে তারা এই যে ইসরায়েল যেভাবে করেছে, গত এই যে হিজবুল্লাহকে অ্যাটাক করেছে বা সিরিয়াতে অ্যাটাক করেছে, সেই সময় কিন্তু যেটা হয়েছে যে তারা F-35 গুলাকে ইসরায়েলের আকাশ সীমার মধ্যেই রেখে তারা মিসাইল ক্ষেপণাস্ত্র গুলা তারা ওখান থেকে লঞ্চ করেছে 100, 150, 200 মাইল দূর থেকে। ফলে তাদের কোনো বিমান ক্ষতি হয় নাই। এরা তখন চিন্তা করছিল যে পুলওয়ামার কারণে, যে আপনার মনে আছে যে পুলওয়ামা 2019 সালে যেটা হয়, সেই সময় তারা একটা প্লেন হারিয়েছিল এবং সেটা নিয়ে ভারতের একটা বিরাট অপমান হয়। তাদের পাইলট ওদের হাতে ধরা পড়ে, যাকে পরে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তো এইবার তারা প্ল্যান করেছে যে তারা আপনার যে ক্ষেপণাস্ত্রগুলো লঞ্চ করবে তারা করবে হচ্ছে গিয়ে তাদের আকাশসীমার মধ্যে, এবং সেটাই তারা করেছে। তারা 9টা জায়গায় তারা বলছে, পাকিস্তান বলছে 6টা জায়গায় 24টা ক্ষেপণাস্ত্র তারা লঞ্চ করে। এই 24টা ক্ষেপণাস্ত্র লঞ্চ করার পরে পাকিস্তান বলছে তাদের 26 জন মারা গেছে। এদিকে ভারত বলছে, ভারতের পররাষ্ট্র সচিব তিনি বলছেন যে পাকিস্তানের 90 জন মারা গেছে। এখানে পাকিস্তান বলছে যে ওরা 5টি বিমানকে ভূপাতিত করেছে। ভারতের 5টি বিমান কি কি? 3টা রাফায়েল, একটা MiG-29, একটা Su-30 এবং আরেকটি হচ্ছে আরেকটা ড্রোন, এবং এটাও বোধহয় আমেরিকান ড্রোন, সেটাকেও তারা করেছে। 6টাকে তারা আসলে ভূপাতিত করেছে। এটা কিন্তু প্রথম ভারত কিন্তু এটা স্বীকার করছে না, কিন্তু অস্বীকারও করে নাই। ভারত কিন্তু এটা বলে নাই না আমাদের একটা প্লেন হারায় নাই। এটা আমি ইন্ডিয়ান মিডিয়া খবরে যেটা পেলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়া টুডে বলেছে 3টা প্লেন হারিয়েছে। হিন্দু পেপার তারা আরো আরেকটা অ্যাডিশনাল প্লেনের কথা বলেছে, অর্থাৎ 4টা প্লেন তারাই স্বীকার করেছে। এখনো ভারতের সরকারের থেকে আমরা অফিসিয়ালি কোনো স্বীকারোক্তি পাই নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা গ্রাউন্ড রিপোর্ট, যে এই সমস্ত এলাকায় এই যে আপনার LOC মানে কাশ্মীরের ভিতরে এখানে প্লেনগুলো সব ভূপাতিত হয়েছে। এখান থেকে তারা করছিল, তারা অলরেডি রেডি ছিল। পাকিস্তান বোঝা যায় যে আগের থেকে আমরা যখন জানতে পারি তখন তারাও জানতো। যেই মুহূর্তে তারা উঠেছেন এরাও উপরে উঠেছে, যেই মুহূর্তে তারা ক্ষেপণাস্ত্র করেছে সাথে সাথে ওরাও করেছে। একটা জিনিস হচ্ছে যে আমি জানি না এটা কতটুকু, কিন্তু আমার দেশ রিপোর্ট করছে, আমাদের দেশ পত্রিকা রিপোর্ট করছে যে আজকে কিন্তু রাফায়েল বিমানের যে কোম্পানি রাফায়েল ডাসো, এই কোম্পানির কিন্তু স্টক প্রাইস পড়ে গেছে। এবং এখন J-17 চাইনিজ, এটার কিন্তু দাম মনে হচ্ছে বাড়ছে। একটা রাফায়েল এয়ারক্রাফটের দাম $200 মিলিয়ন। তা আপনি যে একটু আগে বলছিলেন 1 বিলিয়ন, তো 3টা পড়া মানে 600 বিলিয়ন ওখানেই চলে গেছে। হ্যাঁ, মানে আমি একটা মোটা দাগের কথা বললাম আপনাকে, হয়তো এটা আরো বেশি হইতে পারে, 20-30 বেশি হইতে পারে। সো এটা হয়েছে, এবং এটা আমরা এখন পর্যন্ত বিবিসি বাংলাও এটা রিপোর্ট করেছে যে হয়েছে, অনেকেই রিপোর্ট করছে এটা হয়েছে। সুতরাং এটা যদি হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি এটা হয়েছে যদি ধরে নেই, তাহলে পাকিস্তান কিন্তু একটা বিরাট শিক্ষা দিয়েছে ভারতকে। আমি মনে করি বিমান বাহিনী যুদ্ধে লাস্ট কবে এই ধরনের 65 এর পরে এরকম কখনো বোধহয় বিমান বাহিনীর যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে হারে নাই। আমার যেটুকু ছোট জ্ঞানে, আমি যতটুকু আমার মনে হচ্ছে, হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে এর থেকে হারে নাই, হ্যাঁ, 65 এর পরে। সো সেই হিসাবে আমি বলবো যে
এখন আমাদের, এবং এখানে আরো একটা ব্যাপার আছে, এখানে যে ওই যে যাদেরকে 9টা জায়গায় যে অ্যাটাক করেছিল না, ভাওয়ালপুর, মুরিদকা, এগুলো পাঞ্জাব এবং ইয়েতে আপনার আজাদ কাশ্মীরে, সেইখানে যে হয়েছে সেখানে কিন্তু তারা মাসুদ আজহার, বোধহয় ওনার নাম মাসুদ আজহার, উনি বোধহয় জয়শি মোহাম্মদের উনার ফ্যামিলির 10 জনকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা দাবি করা হয়েছে। জি, এবং এটা জয়শি মোহাম্মদই করছে। জয়শি মোহাম্মদই ক্লেম করছে যে উনার ফ্যামিলির 10 জন মারা গেছে। এখন এইটাতে কি এটার ফলাফল হবে আমরা জানি না। আমরা আশা করি, যেটা একটু আগেই দেখছিলাম, যে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী, উনার নাম হচ্ছে খাজা মোহাম্মদ আসিফ বলছেন যে পাকিস্তান কিন্তু পুরোপুরি যুদ্ধ, মানে পূর্ণ যুদ্ধ এড়াইতে চাচ্ছে, পূর্ণ যুদ্ধ তারা এড়াইতে চাচ্ছে। এবং আমরা আশা করব যে এরপরে আর মানে ভারত এরপরে আর কোনো আঘাত করবে না বা কোনো একটা করবে না। ইতিমধ্যে যদিও আপনার শাহবাজ শরীফ, ওদের যে সিকিউরিটি কমিটি, সেটা আর্মিকে ফুল স্বাধীনতা দিয়েছে, যেটা ভারতও দিয়েছে। এটা বোধহয় এটা একটা ফর্মালিটি, যে তাদের পূর্ণ স্বাধীনতা আছে, তারা যা করতে চায় দেশকে রক্ষা করার জন্য তারা করবে। কিন্তু আমি আশা করব যে পাকিস্তান থেকে আর কোনো অ্যাকশন এখন আপাতত হবে না আর কি। আমি আশা করি যে এটা এসকেলেট করবে না, কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভারত যেটাই করেছে, ভারত কিন্তু তখন বলেছিল যে আমরা কিন্তু এটাকে এটা এসকেলেট করতে চাচ্ছি না, এটাকে বাড়াইতে চাচ্ছি না। তা তারাও যদি বাড়াইতে না চায়, পাকিস্তান যদি এটা এড়াইতে চায় ফুল ফ্লেজেড যুদ্ধ, তো তাহলে আমার মনে হয়, আমি আশা করব যে দুইজনই আস্তে করে একটু নিজেদেরকে টেনে নিবে। তবে সাকিব ভাই, ধরেন সামরিক যে শক্তির যে পরিসংখ্যান আমরা দেখি, সেই পরিসংখ্যান আমি বিবিসি বাংলা রিপোর্টে দেখছিলাম, তাদের একটি চমৎকার পরিসংখ্যান তারা দিয়েছে। যে পরিসংখ্যান অনুযায়ী আপনার ধরেন ভারত পাকিস্তানের চেয়ে সামরিক শক্তি, ধরেন মোট বিমান হচ্ছে ভারতের প্রায় 2229, পাকিস্তানের 1399, সাবমেরিন হচ্ছে ভারতের 18, পাকিস্তানের হচ্ছে 8, বা সাঁজোয়া যান, হেলিকপ্টার, সকল কিছুতেই ভারতের যুদ্ধের মানে সক্ষমতা বেশি থাকলেও কিন্তু প্রতিবারই কিন্তু আমরা দেখি যে মানে পাকিস্তানের কাছে ভারত ধরাশায়ী হয়, যেমন কার্গিলে হয়েছে বা এর আগের গুলোই হয়েছে। তো এবং ভারত আনফর্চুনেটলি আমাদের মহান মুক্তিযুদ্ধকেও তাদের যুদ্ধ হিসেবে দাবি করে এটা কৃতিত্ব নিতে চায় আর কি। মানে 65 থেকে শুরু করে সকল যুদ্ধেই কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের কাছে পরাজিত এবং ধরাশায়ী বলা যায়, পরাজিত না, ধরাশায়ী বলবো আমরা। এবং গতকালকের এই সিমটমটা আমরা দেখেছি। এবং আপনি জানেন যে মোদী আর কমপক্ষে আরো 7 দিন আগে ভারতের সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধের ব্যাপারে নির্দেশনা দিয়ে দিয়েছে, মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে, যেটি গতকাল পাকিস্তান দিল। তো এখন এই যে এই পরিস্থিতিতে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা খুব লজ্জাজনক, রাতের বেলায়, মধ্যরাতের পরে এসে তুমি হঠাৎ করে এরকম একটা হামলা চালায় দেওয়া, এটা লজ্জাজনক বলেছেন। তুরস্ক উদ্বেগ প্রকাশ করে, ইনফ্যাক্ট পাকিস্তানের সমর্থনে চীন উদ্বেগ প্রকাশ করেছে, ইসরায়েল সমর্থন করেছে ভারতকে। তো পুরো বিশ্বের কিন্তু একটা নজর আছে, বিকজ উভয় দেশই তো পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র। তো এবং দুইটাই হট টেম্পার্ড, কিন্তু মানে পাকিস্তান হট টেম্পার্ড, ভারত। তো এখন একটা পারমাণবিক বোমা যদি কেউ ছেড়ে দেয়, তো মানে আমাদের সাউথ এশিয়ায় তো ধ্বংস হয়ে যাওয়ার কথা আর কি, এমন একটা অবস্থা। এবং আমি আপনাকে একটা রিপোর্ট দেখাতে চাই, বিবিসি বাংলা আপনার 2019 সালে একটা রিপোর্ট করেছিল, বিবিসি বাংলা, পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ 2025 সালে 12.5 কোটি মানুষের প্রাণহানি, যুক্তরাষ্ট্রের গবেষণা। এটি 19 অক্টোবর 2019 সালে রিপোর্ট। মিজানুর রহমান খান, আমেরিকান একটি রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এবং তারা সেখানে বলছিল যে কিছু দৃশ্যকল্প দিয়েছিল যে ভারতে পার্লামেন্টে হামলা হয়েছে, তার প্রেক্ষিতে যুদ্ধ। এবং মূলত এই তাদের গবেষণাতেও, এই বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেও কাশ্মীরের বিষয়টাই আসলে প্রধান হয়ে এসেছে। এবং এই রিপোর্টটি আমি আপনাকে পাঠিয়েছি আপনার দেখার জন্য। তো আপনি কিভাবে মনে করেন, অর্থাৎ এই গবেষণার যে আশঙ্কা 2025-এ গবেষণা এখানে বলা হচ্ছে, কেন 2025 গবেষণা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে 2025 সালে যুদ্ধ জড়াতে পারে দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুটি দেশ, ভারত ও পাকিস্তান। যুদ্ধের এই সময় কিভাবে নির্ধারণ করা হলো?
অধ্যাপক রোবক বলছেন ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছেন, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং এর মতো করে তারা একটা হিসাব করেছেন 19 সালের এই বিষয়টা। তো এখন ধরেন মানে সালে সালে মিলে যাচ্ছে, গবেষণার সাথে 25 মিলে যাচ্ছে। এখন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কতটুকু বলে আপনি মনে করেন, বা পারমাণবিক শক্তিগুলো এটা কিভাবে নেবে, বা আপনার পর্যবেক্ষণটা একটু শুনি। প্রথমে আপনি যে গবেষণাটা নিয়ে, যেই সংবাদ বা রিপোর্টটা নিয়ে বলেন, এটা নিয়ে দুটো কথা বলতে চাই। প্রথমত হচ্ছে রাটগার্স বিশ্ববিদ্যালয় হচ্ছে নিউ জার্সিতে, আপনার পাশেই একটা বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়তে যেটা করা হয়েছিল, আমি যেটা পড়ে দেখলাম, সেটা হচ্ছে যে কিছু পাকিস্তানের কিছু জেনারেল এবং ভারতের কিছু জেনারেল, তাদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে ভিন্ন ভিন্ন দুইটা রুমে রেখেছে। ভিন্ন রুমে রেখে তাদেরকে একটা একজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা পাকিস্তান ভারত কি যুদ্ধ হইতে পারে? তো তারা তো সারা জীবন ধরে এইটারই প্রস্তুতি নিচ্ছে। তারা বলেছে হ্যাঁ হতে পারে। তো বলে আচ্ছা তাহলে কি হতে পারে, কিভাবে হতে পারে? তখন ভারতীয়রা হয়তো বলেছে যে পার্লামেন্ট অ্যাটাক হতে পারে, অথবা কাশ্মীরের জন্য হতে পারে, যেটা যেটা। তখন কি হতে পারে ওইটা নিয়ে আবার তারা পাকিস্তানি জেনারেলের কাছে গেছে। আবার পাকিস্তানি জেনারেল যেটা বলেছে জেনারেলরা, সেটা নিয়ে আবার আসছে ভারতীয়দের কাছে। এইভাবে তারা এইটা তৈরি করেছে। তো এখন ওই সময় যে 2025 সালের যে কথা বলা হয়, 2025-এ ব্যাপারে এখানে যদিও হলো যেটা অনেকটা মানে বললে একটা বছর বেছে নিতে হয়, বেছে নেওয়া হয়েছে। যেহেতু এটা 2019-এ হয়েছে, আপনার এই যে এই রিপোর্টটা, এটা রিপোর্টটা বা এই এক্সারসাইজটা, বা এটাকে আমরা যদি বলি একটা ব্রেইন স্টর্মিং বা এক্সারসাইজ, এটা হয়েছে আপনার 2019-এ। সেই সময় তারা 5-6 বছরের মধ্যে বলতে চেয়েছে, কারণ 10 বছরের পরে তো আপনার অনেক কিছু ফোরকাস্ট করা বা ভবিষ্যৎবাণী করা কঠিন হয়েছে। তো যাই হোক, আমার মনে হয় যে এখানে আপনি যে কথাটা বলেছেন হট হেডেড কয়েকবার বলেছেন, আমি আপনার সাথে এই ব্যাপারে একমত। হ্যাঁ, যে দেখেন যে দুইটাই তো নর্থ ইন্ডিয়ান, তো নর্থ ইন্ডিয়ার মানুষদের একটু টেম্পারামেন্ট সমস্যা থাকে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানি যে প্রতিটা পারমাণবিক শক্তির কিছু প্রোটোকল মানতে হয়, এবং তাদের আপনার কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ কে অর্ডার দিতে পারবে, কিভাবে এটা লঞ্চ করা হবে, এইসব ব্যাপারে কিন্তু অনেকগুলো আপনার একজন ইচ্ছা করলেই পারে না, একজন ইচ্ছা করলেই পারবে না। সুতরাং এটা অনেককে এটাতে এগ্রি করতে হয়। তো আমি সেই হিসাবে বলছি যে, এবং আন্তর্জাতিক প্রত্যেকটা দেশই কিন্তু সবাইকে, ওদেরকে বলা হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়াকে, যাতে এটাকে বাড়ানো না হয়, এটা যাতে পারমাণবিক যুদ্ধের দিকে না যায়। আমি সেই হিসাবে বলবো যে এই যুদ্ধগুলা আসলে ধরেন, আমরা যদি ইয়ের কথা ধরি, মোদী সাহেবের কথা ধরি, উনার জন্য উনার ইকোনমিক হয়তো পারফরমেন্স ভালো না, উনার হয়তো অন্যান্য অভ্যন্তরীণ সমস্যা আছে, সেখান থেকে মানুষের মনোযোগ যদি আপনি অন্যদিকে সরাইতে চান, তাহলে এই ধরনের কাজ আপনাকে কিন্তু অনেক আপনার জন্য লাভজনক, এই ধরনের। কিন্তু এটা আবার একটা লেভেল ক্রস করলে কিন্তু আবার আপনার জন্য লাভজনক। মানে আমি আপনাকে কি বুঝাতে পারছিলাম যে এটা একটু ছোটর মধ্যে থাকলেই ভালো হয়। সেই জন্য আমি বলতে চাই যে এটা পারমাণবিক যুদ্ধে পুরোপুরি, যেখানে আপনি দেখালেন যে 12.5 কোটি লোক মারা যাবে, এটা আনবিলিভেবল এটা ব্যবস্থা, এই দিকে আমরা যাব বলে আমি মনে করি না। অ্যাকচুয়ালি আমি এটাও মনে করি না যে আমরা পূর্ণাঙ্গ যুদ্ধ, পাকিস্তান এবং ভারতের পূর্ণাঙ্গ যুদ্ধ হবে, কারণ দুটি পারমাণবিক শক্তির কিন্তু কখনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয় না, কনভেনশনাল ওয়ারও হয় না। আপনি দেখবেন যে কখনোই দুটো পারমাণবিক শক্তি একটার সাথে যুদ্ধ করে না। ইউএসএ যত যাওকেই অ্যাটাক করেছে, কখনোই কিন্তু নর্থ কোরিয়াকে অ্যাটাক করার কথা চিন্তাও করেনি। ইরানকেও কিন্তু অ্যাটাক করার কথা চিন্তা করে, এখনো যদিও ইরানেরটা এখনো রেডি, মানে ওরা বলে নাই যে আমরা নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু তারপরেও তাদেরকে এখনো অ্যাটাক করতে সে ভয় পাচ্ছে বা করছে না। সুতরাং আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে এইগুলো হচ্ছে গিয়ে ব্রাভাডো, মানে এগুলো বেশি রেটরিক, এটা আসলে কোনো মতেই এই যুদ্ধের দিকে যাবে বলে আমি মনে করি না, আমি মনে করি না। এবং আরো একটা জিনিস আপনাকে বলার দরকার এখানে, সেটা হচ্ছে যে যুদ্ধ একটা অত্যন্ত অত্যন্ত আপনার ব্যয়সাধ্য জিনিস। আপনাকে প্রচুর গোলা বারুদ কিনতে হবে, আপনার গোলা বারুদ তখন যেতে থাকবে, আপনার ইকুইপমেন্ট ধ্বংস হয়ে যাবে, আপনার ট্যাঙ্ক গুলো ধ্বংস হয়ে যাবে, আপনার প্লেন গুলোই যে আপনি যে বললেন এক রাতের মধ্যে $1 বিলিয়ন শেষ। এখন এইভাবে কি এই দুটো দেশ, আপনি জানেন যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ,
অর্থনৈতিকভাবে। তারা এখন আবার IMF এর একটা বেইল আউট বোধহয় $7 বিলিয়ন, এটা তারা 20 বার বোধহয় তাদের বেইল আউট পাইলো, তারা 20 নম্বর বোধহয় বেইল আউট তারা নিচ্ছে এখন। আপনি জানেন যে ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো না, ইন্ডিয়ার অবস্থাও ভালো না অর্থনৈতিকভাবে। সুতরাং এই দুটো দেশ আসলে অর্থনৈতিকভাবে দে ক্যানট অ্যাফোর্ড ইট। তাদের পক্ষে এইটার ব্যয় মেটানো খুবই কঠিন হবে বলে আপনি দেখলেন যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অলরেডি বলেছেন যে ওনারা পূর্ণাঙ্গ যুদ্ধে এড়িয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে ইন্ডিয়াও যদি হয় যে তারাও এটা করবে বলে আমি মনে করি না। এবং এটাই আসলে আমারও তাই ধারণা, কারণ এক রাতে যদি 100 কোটি টাকার লস হয়, তো কয় রাতের যুদ্ধে আপনি কয়শো কোটি লস করবেন আর কি, এটা হচ্ছে বক্তব্য। তো পাকিস্তানের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইন্ডিয়ার কন্ডিশন দুইটাই খুবই নাজুক। আর বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে তারা এই জাতীয় অ্যাটেম্পট নেবে বলে আমার মনে হয় না, কিন্তু তারপরে ধরেন আশঙ্কা তো থাকেই। আরো একটা জিনিস আছে, সরি আমি একটু করে ঢুকতেছি, কারণ মাথায় ঢুকতেছে আসতেছে, আর আমি তখন আপনার একটু করে সাপ্লাই দিচ্ছি, সেটা হইলো কি যে এই ইন্ডিয়ান যারা জেনারেল, যারা রিটায়ার করছে, তারা বলতেছে 2003 সালে ভারতের সেনাবাহিনী আপনার যতখানি পাকিস্তানের থেকে এগিয়ে ছিল, এখন কিন্তু তারা কিন্তু সেই অবস্থায় নাই। পাকিস্তান মানে তার চীনের সাথে সহযোগিতা করে সে এতখানি আগায় আছে যে ওই বলছিল যে কোন জায়গায় ভারত এতখানি প্রযুক্তিতে পাকিস্তান থেকে আগায় নাই যে যেখানে তারা পাকিস্তানকে ডমিনেট করতে পারে, পাকিস্তানের উপর আধিপত্য করতে পারে। এবং পাকিস্তান যদি ধরে নেওয়া হয় যে যেই সন্ত্রাসী কাজগুলো হচ্ছিল সেগুলো পাকিস্তান সেনাবাহিনী সরকারের মদতে হচ্ছে, তাদের ইয়েতে হচ্ছে, সমর্থনে হচ্ছে, তাহলে ওরা বলছিল যে ভারত আসলে তেমন কিছুই করতে পারবে না পাকিস্তানের বিরুদ্ধে। একমাত্র যেটা করতে পারে হচ্ছে যে সমস্ত জায়গায় সৈন্যবাহিনী দিয়া তারা ল্যান্ড, কিন্তু সেটা করেও তারা আগাইতে পারবে বলে আমি মনে করি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে আমরা যেটা দেখছি যে একদিকে হচ্ছে J-17 চীনের, আরেক দিকে হচ্ছে রাফায়েল। এখন দেখা যাচ্ছে J-17 গুলা সবগুলো ঠিক মতো কাজ করছে, রাফায়েল পড়ে গেছে 3টা। অর্থাৎ J-17 কিন্তু মাচ মোর ইফেক্টিভ এয়ারক্রাফট দেন রাফায়েল। তার মানে চাইনিজ এয়ারক্রাফট ইজ মাচ মোর। তাদের আপনি দেখতে পাচ্ছেন যে চায়না ইজ কম্পিটিং, চায়না প্রতিদ্বন্দ্বিতা করছে US এর জন্য। তারা রেডি হচ্ছে তাইওয়ান দখল করার জন্য। তারা জানে যে যাতে এমন একটা অবস্থা করতে চায় যে যাতে আমেরিকা তাদেরকে প্রতিরোধ করার চিন্তাই না করে, তারা এইভাবে আগাইতেছে আর কি, আমি যে বুঝি আর কি। সেইটার অনেক কিছু কিন্তু তারা পাকিস্তানের সাথে শেয়ার করে। পাকিস্তান কিন্তু অনেকগুলো জিনিস ব্যবহার করছে এবং এটার কিন্তু একটা টেস্টিং হচ্ছে। আমি মনে করি সেই দিক দিয়েও এটাও একটা রিজন যে ভারতের সেই ধরনের ডমিনেন্স নাই প্রযুক্তিগত ভাবে যে তারা পাকিস্তানের সাথে এখন যুদ্ধ করতে পারে ফুল ফ্লেজড। এবং ধরেন যে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত পাকিস্তানের আরেকটা বড় শক্তি হচ্ছে চীনের সাপোর্ট, আবার ওইদিকে ইরানের সাপোর্ট, আবার ওইদিকে ধরেন টার্কির সাপোর্ট, সবকিছু মিলিয়ে কিন্তু মানে পাকিস্তান একটা শক্তিশালী অবস্থায় আছে আর কি। মানে পাকিস্তান চাইলে, বা আপনি যেটি বলছিলেন যে সংখ্যাগত দিক থেকে আপনি যদি কম্পেয়ার করেন, যেটি BBC রিপোর্ট দিল, ভারত এগিয়ে থাকলেও অন্যান্য সকল দিক মিলিয়ে পাকিস্তান এগিয়ে আছে। এবং এটি নিয়ে আমরা বিশ্বের যে প্রতিক্রিয়া দেখছি, ট্রাম্পের প্রতিক্রিয়ার কথা তো আমি বললাম, তিনি লজ্জাজনক বলেছেন। পৃথিবীর সকল বড় বড় রাষ্ট্রই উদ্বেগ প্রকাশ করেছে, সমঝোতার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাও এই ব্যাপারে এই জাতীয় বক্তব্য দিয়েছেন, সমঝোতার কথা বা ইয়ে কথা। তো এখন ধরেন যে পাকিস্তানের সাথে ধরেন প্রায় 16-17 বছর পরে বাংলাদেশে নতুন করে একটা সম্পর্ক রিএস্টাবলিশড হচ্ছে বলা চলে, রিএস্টাবলিশড হচ্ছে। এর মধ্যে আমাদের পলাতক হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটি নিয়ে ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছে। হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশে যে একচেটিয়া যে আধিপত্য কায়েম করেছিল, সেটির আস্তে আস্তে অবনতি বা অবসান ঘটছে। আস্তে আস্তে কিছু কিছু বিষয় খুব স্লো কিন্তু দৃশ্যমান হচ্ছে। তো এই পরিস্থিতিতে ধরেন আমাদের আসলে একটা, আমি তো বলবো যে একটা মানে কূটনৈতিক একটা পরীক্ষা বাংলাদেশের জন্য, যে এই মুহূর্তে বাংলাদেশের আসলে অবস্থানটা
কি হওয়া উচিত, বা বাংলাদেশ কিভাবে দেখবে। আমি দর্শকদের যে প্রতিক্রিয়া দেখছি তাতে 99% দর্শক পাকিস্তানকে সমর্থন করছে এই যুদ্ধে, বিকজ ইন্ডিয়ার যে ডমিনেন্স আমাদের উপরে গত 16-17 বছর ধরে দেখেছে মানুষ, তার একটা প্রতিক্রিয়া তো অবশ্যই থাকবেই। তো আপনি কি দেখেন আমাদের কূটনৈতিক অবস্থানটা কি হবে? কয়েকটা জিনিস ভাই। জি, প্রথম কথা হচ্ছে আমরা সন্ত্রাসবাদে মানে ইয়ে করি, তাই না, নিন্দা করি। হ্যাঁ, আমরা কিন্তু ওই নিষ্ঠুর হত্যাকাণ্ডের নিন্দা করি। দুই হচ্ছে গিয়ে আমরা চাই এটার তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত, এবং নিরপেক্ষ তদন্ত অনুযায়ী যে এইটার দোষী হয় তার শাস্তি হওয়া উচিত। আর তৃতীয়, আমরা চাই যে এই ব্যাপারে ভারত এবং পাকিস্তান একটা আপনার আলোচনায় বসবে, নেগোশিয়েট করবে। পানি নিয়ে এবং অন্যান্য ব্যাপার নিয়ে তাদের কিন্তু কোনো সংঘাতে জড়িয়ে পড়া উচিত না। দরকার হলে তারা জাতিসংঘের আপনার ইয়েতে অসপিসিসে জাতিসংঘের মধ্যস্থতায়, অথবা তারা যদি আমেরিকার মধ্যস্থতা মানতে চায় মানবে। কারো মধ্যস্থতা মানতে চাইলেও তাদেরকে এটা বসা দরকার বলে আমরা চাই, যে তারা বসুক, একসাথে বসে তারা সংঘাতগুলো সলভ করে ফেলুক, সমাধান করে ফেলুক। কারণ আমরা দক্ষিণ এশিয়াতে বিশেষ করে দুটো সবচেয়ে বড় সামরিক শক্তির মধ্যে যুদ্ধ দেখতে চাই না। এটা আমাদের অর্থনৈতিক, আমাদের দেশের মানুষের স্বার্থের পরিপন্থী। এইটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ইয়ে হলো, এটা হচ্ছে বাংলাদেশের পজিশন। আর বাংলাদেশকে যদি কিছু কেউ চায়, বাংলাদেশ থেকে কোনো হেল্প চায়, আমরা সেই হেল্প করতে রাজি আছি। কিন্তু ধরেন বাংলাদেশ কিন্তু ধরেন এমনিতে আরেকটা জটিল পরিস্থিতির মধ্যে আছে, আপনি জানেন যে মিয়ানমার কেন্দ্রিক করিডোর ইস্যু নিয়ে ধরেন অলরেডি ভারত কিন্তু আবার এটার বিপক্ষে, এই করিডোরের বিপক্ষে। তো আমেরিকা এটার পক্ষে, আবার চীনের অবস্থানটা এখন স্পষ্ট না। বাংলাদেশ বলছে যে তারা নীতিগতভাবে সম্মত, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারা সম্মত, আবার প্রেস সেক্রেটারি আবার এটাকে একটু ঘুরিয়ে বলছেন, নিরাপত্তা উপদেষ্টা আবার তার মতো করে বলছেন। তো অর্থাৎ বাংলাদেশ কিন্তু আরেক জটিলতার মধ্যে আছে। এবং জি, এখন আমি আপনার কাছে অ্যাকচুয়ালি একসাথে দুইটা প্রশ্ন একটু উত্থাপন করে রাখি, আপনি দুইটা যদি উত্তর দেন। একটা হচ্ছে যে এই করিডোর কেন্দ্রিক আসলে আমাদের করণীয় কি? কারণ আমেরিকা যদি চায় বা জাতিসংঘ যদি চায়, আমাদের এই করিডোরের কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বিকজ আমরা শান্তিরক্ষী বাহিনী দেশ। এবং ইতিমধ্যে আমি যে আভাস পাচ্ছি বা খবরাখবর পাচ্ছি, আমাদের সেনাবাহিনী খুব সম্ভবত এই করিডোরের বিপক্ষে অবস্থান নিচ্ছে, বা তারা হয়তো বলছে যে তাদের সেই সক্ষমতা নাই যে এই মুহূর্তে করিডোর দেওয়ার মতো। তো আমাদের আসলে মানে আমাদের এই করিডোর কেন্দ্রিক অবস্থানটা কি হবে? এবং ভারত ধরেন যেভাবে অ্যাটাক করলো, ভারত যদি কালকে যদি বাংলাদেশের উপরে অ্যাটাক করে, সেক্ষেত্রে আসলে আমাদের অবস্থাতে খুবই সঙ্গীন। মানে গত 16-17 বছরে আসলে আমাদের আর্ম ফোর্সেস কে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। আমাদের বর্তমান সময়ে যে এয়ার ডিফেন্স বলে আমাদের কিছু আছে কিনা আমার সন্দেহ আছে। আমাদের নতুন আধুনিক অস্ত্র বলেন, যাই বলেন, কিছুই নাই। যাই কিছু কেনা হয়েছে সব ভারতের অনুমোদন সাপেক্ষে কেনা হয়েছে। সো এই মুহূর্তে আসলে আমাদের এই যে প্রতিরক্ষার জায়গাটায় আমরা আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের একটা সুরক্ষা নিশ্চিত করতে পারি, দুইটা বিষয়, একটা করিডোর বা আমাদের এই যে প্রতিরক্ষা, আমাদের নিরাপত্তার জায়গাটায় আমাদের অবস্থানটা কি হওয়া উচিত, কি নেওয়া উচিত? প্রথমত আপনার দ্বিতীয় কোশ্চেনটা আগে নেই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আগামী 4 বছর, তার মানে ধরেন আমাদেরকে একটা ক্যালকুলেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাংবাদিক কনক সরোয়ার। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং আমাদের পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া যে খবর, এখন যে ভিডিও করছি, এইমাত্র পাওয়া খবরে ভারতকে তছনছ করে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এবং ইতিমধ্যে 50 জন সেনাবাহিনী নিহত হয়েছে, ভারতের সেনা বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং অনেকগুলো ড্রোনকে পাকিস্তানি যে বাহিনী রয়েছে ভারতের ড্রোনকে ধ্বংস করেছে। প্রিয়দর্শক, ভারত পাকিস্তানের এই যুদ্ধে আমরা বারবারই পাকিস্তানেরই সাফল্য দেখছি এবং পাকিস্তানি এগিয়ে রয়েছে বলা চলে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।